দর্শক স্বাগত জানাচ্ছি দূরপাঠের আজকের আয়োজন থেকে, সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, যা দেখে আপনারা ঘরে বসে স্বল্প সময়ে অল্প পুঁজিতে হতে পারেন উদ্যোক্তা। দর্শক আজকে আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে জ্যাকফ্রুট কাপকেক এবং ম্যাঙ্গো জ্যাম কুকিজ, এবং আমাদের সাথে আজকে অতিথি আছেন হাসিনা আনসার নাহার, পরিচালক নাহার কুকিং ওয়ার্ল্ড। আপা আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো লাগছে, এখানে এসে খুবই ভালো আছে। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি, চাইলে আজকের বিষয় নিয়ে যে কোনো মতামত রাখতে পারেন, আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপা আজকে আমরা প্রথমে কোনটি শিখছি? আমি খুবই মজাদার একটি রেসিপি তৈরি করব। আমার রেসিপির নাম হচ্ছে জ্যাকফ্রুট কাপকেক। আচ্ছা, কি কি উপকরণ লাগছে? হ্যাঁ, জ্যাকফ্রুট কাপকেক তৈরি করতে আমাদের লাগছে, আমি এখানে নিয়েছি ময়দা 1 কাপ এবং তেল নিয়েছি 1/2 কাপ ও 1/4 কাপ মানে 1/4 কাপ, এবং ডিম নিয়েছি একটি, টুটি ফুটি আছে, চিনি নিয়েছি 1/2 কাপ, এবং এখানে হচ্ছে এগ ইয়েলো কালারটা খুব সামান্য নিব, এবং হচ্ছে এখানে রয়েছে হচ্ছে ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ, এবং হচ্ছে 1/2 চা চামচ রয়েছে হচ্ছে বেকিং সোডা, আর আমি এখানে নিয়েছি কাঁঠালের পিউরি 1/4 কাপ। আচ্ছা, তাহলে শুরু করি। অবশ্যই। প্রথমে কোনটি দিচ্ছি? প্রথমে হচ্ছে আমি এখানে নিয়ে নিচ্ছি ডিম। ডিম হচ্ছে স্লো স্পিডে 1 মিনিট আমি বিট করে নিব। আচ্ছা, দেন আমি হচ্ছে এর মধ্যে সুগার দিব, এবং সুগারটা যতক্ষণ না গলে ততক্ষণ পর্যন্ত আমি বিট করব। হ্যাঁ, এবং তারপর আমি হচ্ছে কাঁঠালের পিউরিটা দিব এবং এসেন্সগুলো দিব, তারপর অয়েলটা দিয়ে আমি বিট করব। দেন আমি হচ্ছে শুকনা যে উপকরণগুলো আছে আমি সেইটা দিয়ে মিক্স করব। আচ্ছা, তাহলে শুরু করি। অবশ্যই। প্রথমে আমি হচ্ছে ডিমটা 1 মিনিট বিট করে নিচ্ছি। চিনি দিয়ে আমি বিট করে নেব, যতক্ষণ চিনিটা না গলবে ততক্ষণ আমি বিট করব। আমি অল্প অল্প একবারে দিয়ে দিতে হবে নাকি একটু একটু করে দিব, এবং অনেকেই কিন্তু হচ্ছে চিনিটা ইয়ে করে নেয়, মানে পিষে নেয় অথবা ব্লেন্ড করে নেয়, সেটাও করলে করা যায়, তবে আমি আস্ত চিনিটাই দিচ্ছি। আচ্ছা, যদি চিনিটা ব্লেন্ড করে দেয়া হয় তখন কি আমরা এই পর্যায়ে দিয়ে দিব নাকি এর কিছুক্ষণ পর দিব? আমরা ডিম যে বিট করলাম তারপরই দিয়ে দিব? হ্যাঁ, তারপরই দিব, মানে চিনিটা এখন হয়তো আমার একটু সময় লাগবে বিট করতে, কারণ গলা পর্যন্ত, আর ওইটা তো আসলে পেশায় থাকবে, সো এটা একটু সময়টা কম লাগবে, এটাই যে। আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ভ্যানিলা এসেন্সটা দিচ্ছি, চাইলে কিন্তু ডিমের সাথেও ভ্যানিলা এসেন্সটা দেয়া যায়, তাহলে ডিমের গন্ধটাও দূর হয়। আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ দিচ্ছি। আচ্ছা, এবং এখানে যে পিউরিটা আছে কাঁঠালের পিউরি, আমি সেটাও দিচ্ছি, এটা 1/4 হচ্ছে কাপ দিচ্ছি, আর সামান্য একটু এগ ইয়েলো কালার দিচ্ছি, জাস্ট একটু কালার আসার জন্য, খুব সামান্য। দর্শক আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন, খুব সামান্য। এখানে আমরা কি ফুড কালার ব্যবহার করেছি খাবারের?
হ্যাঁ, এটা খাবারের ফুড কালার, এটা দোকানে কিনতেই পাওয়া যায়। আর চাইলে কিন্তু হচ্ছে অন্যান্য ফ্রুটস থেকেও আমরা একটু ঘন করে ওটার জেলটাও নিতে পারি। আচ্ছা, যদি প্রাকৃতিকভাবে নিতে চাই তাহলে সেক্ষেত্রে, যেমন রেডটা যদি আমরা চাই ওইভাবে বেগুনি রেড, তখন আমরা হচ্ছে বিভিন্ন ফল আছে যেমন ড্রাগন ফল, সেটার জুসটা আমরা ঘন করে একটু সুগার দিয়ে ঘন করে ওটা কিন্তু আমরা কালার হিসেবে ব্যবহার করতে পারি। যদি ইয়েলো একটু হচ্ছে ডিপ ইয়েলো, একটু মিষ্টি ইয়েলো চাই, তাহলে সেক্ষেত্রে মানে কমলা ইয়েলোটা, তাহলে আমরা কিন্তু গাজরটা ব্লেন্ড করে সেই জুসটাও আমরা ঘন করে সেটাও কিন্তু ব্যবহার করতে পারি। আচ্ছা। তাহলে আমি এখন বিট করছি। আমাদের চিনি কিন্তু মোটামুটি ব্লেন্ড হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অয়েলটা। আমি এখানে 1.5 কাপ অয়েল দিয়েছি, মানে হাফ কাপ প্লাস 1/4 কাপ। আচ্ছা, অয়েলটা আমি অল্প করে দিচ্ছি। মিক্সচারটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে মেশানো। আসলে আমরা যখন বিটারটা উঠাবো তখন কিন্তু চলন্ত অবস্থায় উঠাবো, মানে চলা অবস্থায়, তারপর আমরা বন্ধ করব। তাহলে এই যে আমাদের বিটারের সামনে যে ব্যাটারগুলো লেগে থাকে সেটা কিন্তু আর থাকবে না। আমরা আর যদি এইভাবে তুলি তাহলে কিন্তু থেকে যাচ্ছে। সো আমরা কিভাবে তুলবো, জাস্ট পরে বন্ধ করব। আচ্ছা, এটা ছোট্ট একটা টিপস। হ্যাঁ, ছোট্ট একটা টিপস। আসলে রান্নার মধ্যে, বেকিং এর মধ্যে অনেক ধরনের টিপস থাকে ছোট ছোট, সেগুলো যদি আমরা একটু মনোযোগ সহকারে শুনে সেইভাবে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু কেক নষ্টও হবে না, আবার রান্নাটাও খারাপ হবে না, বরং আরো ভালো হবে। আর করতে করতে কিন্তু অভিজ্ঞতার কারণে আরো অনেক কিছু জানা যায়, বোঝা যায়। মানে প্র্যাকটিক্যাল করতে হবে, শুধু রেসিপি দেখলেই হবে না, জানলেই হবে না। তো এখন আমি শুকনো উপকরণগুলো মিলিয়ে নিচ্ছি। আমি এইখানে হচ্ছে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আমি চেলে নিয়েছি, এবং আমি এখানে নিয়েছি সোডা, খাবার সোডা। এটা আমি হচ্ছে হাফ চা চামচ দিব, এটাও চেলে নেওয়া আছে। শুকনো কি কি উপকরণ আমরা একসাথে দিচ্ছি? এখানে ময়দা আর হচ্ছে আপনার বেকিং সোডা, আর কিছু না। আচ্ছা, জাস্ট তাহলে আমি অল্প অল্প দিয়ে আমি হচ্ছে মানে স্প্যাচুলা দিয়েই মেলাবো। অনেক সময় দেখা যায় আমরা যখন কেক তৈরি করি বাসায় বেকিং পাউডারও দেওয়া হয়। বেকিং পাউডার আর সোডার মধ্যে কি তফাৎ, বা দুইটা কি একসাথে দেওয়া যাবে কিনা? দুইটা অনেক রেসিপিতে কিন্তু দুইটা একসাথে দেয়া যায়। বিশেষ করে আমরা যখন দেখি যে ময়েস্ট কোনো কেক হচ্ছে তখন কিন্তু আমরা হচ্ছে বেকিং সোডাটার ব্যবহার বেশি দেখি, এবং বেকিং পাউডারটা আমরা তো নর্মালি যে স্পঞ্জ কেকগুলো হয় সেইখানে কিন্তু আমরা হচ্ছে বেকিং পাউডারের ব্যবহারটা দেখি। আর বেকিং পাউডার আর বেকিং সোডা এক জিনিস না, একটু পার্থক্য আছে। তো আমি এখন ময়দাটা দিয়ে দিচ্ছি এবং একটু স্প্যাচুলা দিয়ে সুন্দর করে মেলাবো যেন কোনো লাম্পস না থাকে। আসলে কাঁঠাল তো আমাদের জাতীয় ফল, আর এত সুস্বাদু ফল সবাই পছন্দ করে। আর যেহেতু কাঁঠাল মৌসুমী সিজন চলছে সেক্ষেত্রে দেখা যায় অনেক ফলই পাওয়া যায়, এবং সেই ক্ষেত্রে মৌসুমী ফলগুলো আসলে আমাদের খাওয়া উচিত। এবং কাঁঠাল তো এমন একটি ফল যেটা কাঁচা অবস্থায়ও খাওয়া যাচ্ছে, এবং যখন পেকে যাচ্ছে তখনও, মানে দুই দিকেই কিন্তু তার পুষ্টিগুণ সমান। আমরা কাঁচা কাঁঠাল দিয়ে অনেক ধরনের তরকারি কিন্তু তৈরি করে খাই, এবং কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফাইবার এবং ভিটামিন A, C, B1 এবং B2 আছে, এবং ফাইবারের কারণে কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্যটা দূর হয়, এবং চোখের জন্য কিন্তু খুবই ভালো। আবার স্কিনের জন্য, মানে আমাদের মা খালারা বলতো না
কাঁঠাল খেলে গায়ের রং হলুদ হয়ে যায়, মানে এত সুন্দর হয়, আসলে কথাটা সত্যি, বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। মানে কাঁঠাল নিয়মিত খেলে কিন্তু হচ্ছে বলিরেখা, তারপরে স্কিন টান টান হয়, বলিরেখা দূর হয়, এবং হেয়ারের জন্য ভালো, হার্টের জন্য ভালো, হজম শক্তি বাড়ায়। তো আসলে কাঁঠালটা আমাদের যেহেতু এখন সিজনাল ফল, সেহেতু এটা আমাদের প্রতিদিনই খাওয়া উচিত। আমার কিন্তু মোটামুটি কথা বলতে বলতে ব্যাটারটাও মাখানো হয়ে গিয়েছে। ব্যাটার মিক্স করার কোনো নিয়ম আছে কিনা বা কোনো টিপস দিবেন কিনা? হ্যাঁ, ব্যাটার মিক্স করার অবশ্যই নিয়ম আছে, যেটা স্পঞ্জ কেক হবে, এটা তো আসলে ময়েস্ট। সো এইখানে ব্যাটারটা আমরা দ্রুতও মাখাচ্ছি, আস্তেও মাখাচ্ছি, বাট যখন আমরা স্পঞ্জ কেক করব তখন কিন্তু খুব সাবধানে আমাদের এভাবে ফোল্ড করতে হবে। হ্যাঁ, ফোল্ডটা হবে এই রকম, নাকি এরকম এরকম, মানে এলোমেলো ভাবে করা যাবে না, রাফ ভাবে করা যাবে না। হ্যাঁ, রাউন্ড ভাবে করতে হবে, যেন আমাদের যে হচ্ছে স্পঞ্জ কেকের যে স্পঞ্জটা সেটা না ভাঙে, তাহলে কিন্তু কেকটা বসে যাবে। ডিমের যে ফোম করা হয়েছে সেটা যেন না বসে, ভাঙে। হ্যাঁ, না ভাঙে, বসে যাবে। কিন্তু হালকা হাতে, যেমন একটা বাচ্চাকে আমরা খুব যত্ন করে কাপড় পরাই, গোসল করাই, খুব যত্ন করি, ঠিক সেভাবে আমাদের স্পঞ্জ কেকেরও ব্যাটারটা যখন আমরা মেলাবো খুব যত্ন করে। আচ্ছা, এটা হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে মোল্ডে এখন ঢালবো। আজকে আমরা কত সাইজের মোল্ড নেব? হ্যাঁ, এটা হচ্ছে একদম ছোট সাইজ কাপকেকের। হ্যাঁ, এটা বাজারে গেলেই কিন্তু এটা পাওয়া যাবে। এই মোল্ডগুলো আমরা কোথা থেকে পেতে পারি আপা? হ্যাঁ, এই মোল্ডগুলো আসলে এখন তো অনলাইনের যুগ, আপনি অনলাইনে সার্চ দিলেই কিন্তু যে কোনো পেজে এগুলো পাওয়া যাবে এবং তারা বাসায় পৌঁছে দেবে। আর এছাড়াও হচ্ছে বিভিন্ন শপগুলোও কিন্তু চলে আসবে ফেসবুকে বা গুগলে যদি সার্চ দেওয়া হয়। আর এছাড়াও যে যে গুলশান ডিএনসিসি মার্কেটটা আছে, শর্টের ডিসিসি মার্কেট বলে, সেখানে কিন্তু অনেকগুলো বেকিংয়ের স্টোর আছে এবং নিউ মার্কেটেও আছে, এবং অনেক জায়গায় কিন্তু সুপার শপেও আজকাল আমরা দেখতে পাই যে বেকিংয়ের সমস্ত উপকরণগুলোই থাকে। মানে আপনার ইচ্ছাটা থাকতে হবে যে আমি বেকিং করব, আমাকে করতে হবে। সো অনেকগুলো জায়গায় আছে, আপনি তখন সেভাবে, তবে এক এক জায়গার দাম হয়তো এক এক রকম। আপনি যদি বেটার কোয়ালিটির জিনিস চান সেক্ষেত্রে তো অবশ্যই একটু দামটা 19-20 তো হবে। তবে উচিত আমরা যারা উদ্যোক্তা আছি বা যারা বেকিং কুকিং নিয়ে কাজ করছি, আসলে মানসম্মত উপাদান দিয়েই হচ্ছে কুকিং বা বেকিংটা করা উচিত। না হলে কিন্তু খাবারটা যেমন হেলদি হবে না, তেমন কিন্তু ব্যাড রিভিউ আসবে। আর ব্যাড রিভিউ একবার যদি পেজে চলে আসে, তো ওই পেজ থেকে আসলে সহজেই কেউ কিন্তু খাবারটা কিনবে না। সো আমাদের এই জিনিসগুলো খাবারের একটু ক্ষেত্রে মাথায় কিন্তু রাখতে আপা হবে। রিভিউ একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। আসলে এই জিনিসটা আপনি কিভাবে আপনার বিজনেসে কাজে লাগাচ্ছেন? হ্যাঁ, এটা হচ্ছে আসলে এমন যারা উদ্যোক্তা আছেন, আমি কিছু পরামর্শ তাদের দিব। সেটা হচ্ছে খাবার যখন অর্ডার আসে, সে বেকিং হোক, কুকিং হোক, যেটাই হোক, অবশ্যই জেনে নিতে হবে যিনি অর্ডার দেন তার কোনো সমস্যা আছে কিনা শারীরিক, যেমন প্রেশার থাকতে পারে, তারপরে ডায়াবেটিস থাকতে পারে। হ্যাঁ, অনেকের হয়তো বা চিনি কম খেতে হবে, অনেকের হয়তো লবণ কম খেতে হবে, অনেকের হয়তো একটু ঝাল বেশি স্পাইসি পছন্দ করে, অনেকের ঝাল খাওয়াও নিষেধ। তো এই বিষয়গুলো কিন্তু আগে একজন যে হচ্ছে উদ্যোক্তা থাকবেন বা যে থাকবেন তাকে আগে শুনে নিতে হবে যে আসলে তার কোনো প্রবলেম আছে কিনা। তো সেইভাবেই কিন্তু তার হচ্ছে রেসিপিটা তৈরি করতে হবে, তাহলে এখানে ব্যাড রিভিউয়ের কোনো অপশনই নেই। আর যদি কখনো ব্যাড রিভিউ চলেই আসে, তো সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে উদ্যোক্তারা প্রায় ভুল করে, সেটা হচ্ছে তাকে ব্লক করে দেয় বা ডিলিট করে দেয় সেই কমেন্টটা। হ্যাঁ, এবং কমেন্টটাও কিন্তু ডিলিট করে দেন। আচ্ছা, ঠিক আছে, কমেন্টটা নাই ডিলিট করলো, বাট ব্লক করা যাবে না, মানে কাউকে বাদ দেয়া যাবে না। তার কাছে আবারও তার সাথে যোগাযোগ করতে হবে এবং শুনতে হবে যে আসলে প্রবলেমটা কোথায় ছিল। তো যে প্রবলেমটা যেখানে ছিল সেটা সলভ করে তাকে আবারও সেই খাবারটা পাঠাতে হবে। এবার কিন্তু টাকা নেওয়া যাবে না, কারণ প্রথমবার টাকা নিয়ে তো এ ধরনের একটা রিভিউ এসেছে, এবার টাকা নেওয়া যাবে না। এবং এবার ওনার রিভিউটা জানতে হবে, তখন মাস্ট, মানে আমি এটা অনেকের ক্ষেত্রেই দেখেছি, অবশ্যই সে ভালো রিভিউ দিতে বাধ্য। তখন সে কিন্তু প্রশংসা করেই হয়তোবা লিখবে, বা সে তার বিভিন্ন রিলেটিভদেরও বলবে যে এই পেজ থেকে নাও, এদের খাবারটা ভালো। তখন তার কাস্টমারও অনেক বেড়ে যাবে, মানে কাউকে বাদ দেয়া যাবে না। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপা, এই ক্ষেত্রে আমরা যেহেতু কাপকেক বানাচ্ছি, এখানে আপনি মেজারমেন্ট কিভাবে দিচ্ছেন?
হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের আসলে কাপকেক যখনই আমরা যেই কেকই করি আমরা কিন্তু মোল্ডটা ভরে কখনোই দিব না, তাহলে এটা বেক হয়ে কিন্তু ফুলবে, যেহেতু আমরা বেকিং সোডা দিয়েছি, ডিম দিয়েছি, যে উপাদানগুলো দিয়েছি এগুলো ফোলার। সো এগুলো আমরা দিব। তো যখনই আমরা বেকিং করব তখন অবশ্যই আমাদের কিছুটা অংশ এই যে ফাঁকা রাখতে হবে যেন ফুলে সেটা সুন্দর একটা শেপে আসে, আর পুরো ভরে দিলে কিন্তু পড়ে যাবে। তা আমি এখানে হচ্ছে এই স্কুপের 1 স্কুপ করেই দিচ্ছি। মোটামুটি আমার হচ্ছে 7টা থেকে 8টা কাপ কেক হয়ে গেল, 7টা মোটামুটি হয়েছে। এই মেজারমেন্টে 7টা কাপ কেক হলে যথেষ্ট। কাপ কেকের মোল্ড কিন্তু অনেক ধরনের পাওয়া যায়, কাগজেরও পাওয়া যায়, সেগুলো সুন্দর লাগে দেখতে, মানে যে যেটা পছন্দ করে। তো আমি এটাতেই দিলাম, কারণ প্রাথমিকভাবে আমরা প্রথমে কোনো তেল ব্রাশ করেছি কিনা না, এখানে আমরা যে হচ্ছে এই যে পেপারটা নিয়েছি সেখানেই কিন্তু অয়েল আছে। সো এখানে অয়েল মানে আমি যেটা ব্যবহার করছি সেটাতে লাগে না, বাট যখন আমরা হচ্ছে অয়েল ছাড়া যেই পেপারগুলো নিব অবশ্যই একটু অয়েল বা ঘি বা বাটার, মানে যে যেটা লাইক করে, স্মেল সুন্দর আসে ঘি বাটারে, তো সেটাও কিন্তু ব্রাশ করতে পারে। তো মোটামুটি আমাদের হচ্ছে হয়ে গিয়েছে কাপকেকগুলো। এখন এটা ওভেনে আমরা কত ডিগ্রিতে দিব? এটা হচ্ছে আমরা 180 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিট। আর প্রথমে কিন্তু ওভেনটা প্রিহিট করে নিতে হবে 10 মিনিট, এবং প্রিহিট করব আমরা যেই হচ্ছে যেমন 180 ডিগ্রিতে আমি করছি, তো 180 ডিগ্রিতেই কিন্তু আমাদের প্রিহিট করতে হবে 10 মিনিট। তারপর আমরা হচ্ছে ওভেনে দিব এবং 30 থেকে 35 মিনিট আমরা এটা বেক করব। তবে অনেকের ওভেনে কিন্তু অনেক রকম তাপ, যেমন বড় ওভেনে হয়তো একরকম তাপ, ছোট ওভেনে আর এক রকম। সো আমার ওভেনে 30 থেকে 35 মিনিটে হয়ে যায়। যে যার ওভেন ইউজ করতে করতে কিন্তু বুঝে যায় যে তার ওভেনে আসলে কতটুকু সময় রাখতে হবে। এবং হচ্ছে যখন এটা আমাদের টাইম হয়ে যাবে তখন আমরা এটা বের করে এই ধরনের একটা স্টিক দিয়ে আমরা দেখব যে লাম্পস যদি চলে আসে তার মানে আরেকটু বেক হবে, তো আমরা আবার ওভেনে দিয়ে দিব। আচ্ছা। এবং যদি পুরো শুকনো আসে তার মানে আমাদের ডান হয়ে গিয়েছে। এবং অনেক সময় কি সাথে সাথে আমরা নামিয়ে ফেলবো নাকি আরো কিছুক্ষণ রাখবো? না, আরো কিছুক্ষণ রাখার প্রয়োজন নেই, যেহেতু আমাদের হয়ে গিয়েছে। আমরা নামানোর পরে কি করব, আমরা এটাকে ঢেকে মানে একটা কিছু দিয়ে ঢেকে দিব যেন বাতাসটা না লাগে। বাতাসটা লাগলে উপর থেকে কিন্তু শক্ত হয়ে যাবে। যে অনেকেই কিন্তু বলে যে আমার হচ্ছে কেকটা বসে গিয়েছে, আমার কেকটা হার্ড হয়েছে। তো সেই ক্ষেত্রে এটা অনেক একটা প্রবলেম, যে অনেকেই কিন্তু বাতাসে খোলা রেখে দেয়। শুধু কাপকেকই আমি বলবো না, বার্থডে কেক অথবা টি টাইম যে পাউন্ড কেকগুলো বা সুইস রোল, আমরা যেটাই বেক করি না কেন অবশ্যই আমরা প্লাস্টিক পলি আছে একটি, সেটি দিয়ে সুন্দর করে র‍্যাপ করে আমরা রেফ্রিজারেটরে নরমাল মানে চিলারে আমরা রেখে দিব। তো চিলারে রাখার পরে 2 ঘন্টা বা 1 ঘন্টা রাখলেই কিন্তু ওভেন থেকে নামাচ্ছি তখন তো একটু গরম আছে, সেই গরমটা একটু ঠান্ডা হওয়ার পরই তো রাখতে হবে। না, খুব বেশি ঠান্ডা হওয়ার পর রাখা যাবে না, শক্ত হয়ে যাবে একটু গরম থাকা অবস্থায়, এবং একটু ফুটো করে দিতে হবে। আমরা এটা দিয়ে ওই পিপি পলিটা একটু ফুটো করে দেবো যেন বাষ্পটা বের হয়ে যায়। এবং এই যে হচ্ছে আপনার কেকের গরম এবং ফ্রিজের ঠান্ডা, এই দুইটা মিলে কিন্তু কেকটা একদম ময়েস্ট হয়ে যাবে এবং জুসি থাকবে। আরেকটা প্রবলেম অনেকেরই হয় যে বেকিং করতে করতে কারেন্ট চলে যায়, তো সেই ক্ষেত্রে আসলে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা ওভেন থেকে কখনোই আমাদের কেক বের করব না, ওই অবস্থায় রাখবো, কারণ ওভেনের যে তাপমাত্রাটা ভেতরে থাকে ওই পর্যন্তও কিন্তু অনেকটা বেক হতে থাকে। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা। এবং এভাবে আমরা তারপর আমি এখানে তো কিছু টুটি ফ্রুটি দিয়েছি, তো আমরা বাকি অংশ দেখব, তবে তার আগে নেব একটা বিরতি। শিওর দর্শক, সময় হলো একটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় চলছে জ্যাকফ্রুট কাপকেক এবং ম্যাঙ্গো জ্যাম কুকিজ। আমরা জ্যাকফ্রুট কাপকেক দেখছিলাম। এবং 180 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিট আমাদের কেকটা বেক করা হয়ে গিয়েছে। এখন আমি একটু ডেকোরেশন করব। খুবই সহজ রেসিপি। আসলে বেকিং এর যে বিষয়টা থাকে সেটা হচ্ছে উপকরণের যে পরিমাণটা থাকে সেটা কিন্তু একদম ঠিক মতো দিতে হবে, যেভাবে লেখা থাকবে সেভাবে। ওটা কিন্তু কম বেশি করা যাবে না। প্রতিটা উপকরণই মানে আমাদেরকে বুঝে করতে হবে। হয় না যে অনেক সময় একটু বেকিং পাউডার বেশি দিলাম, অনেকে এটা মনে করে হয়তো বা একটু কম দিলে হয়তো এটা খুব মজা লাগবে, কিন্তু বিষয়টা আসলে তা না।
আমি এখানে কাঁঠালের একটু পিউরি দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। যেহেতু কাঁঠাল দিয়ে কাপকেক তৈরি করা হয়েছে সেজন্য আমরা উপরে পরিবেশন করার জন্য হচ্ছে একটু পিউরিটা কাঁঠালের পিউরি করেছি দেওয়া আমি, হচ্ছে। একটু ঘন করেছি চুলায়, করে সামান্য একটু হচ্ছে সুগার দিয়েছি, খুব বেশি না, জাস্ট এইভাবে করেছি। আর যেটা আমি হচ্ছে কেকের মধ্যে দিয়েছিলাম সেটা হচ্ছে রটাই দিয়েছিলাম, মানে কাঁঠালের বিচিটা ফেলে এবং ভেতরে ক্লিন করে তারপরে আমি হচ্ছে ওটা ব্লেন্ড করেছিলাম। আচ্ছা, আর এটা হচ্ছে একটু পিউরিটা ঘন করে নিয়েছি সুগার দিয়ে। এক্ষেত্রে কি কোনো পানি দেওয়া হয়েছে? না না, এখানে কারণ কাঁঠালে তো প্রচুর পরিমাণে পানি থাকে এবং ম্যাঙ্গোতেও কিন্তু ঠিক তেমনই, সো আমাদের বাড়তি কোনো পানি দেওয়ার দরকার নেই। তো আমাদের হয়ে গেল, তৈরি হয়ে গেল মজাদার হচ্ছে কাঁঠালের কাপকেক। আচ্ছা, চাইলেই যে কেউ এটা হচ্ছে তৈরি করতে পারবে খুব অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে। আচ্ছা। আপা, কাপকেক তৈরি করতে আপনার কত খরচ পড়েছে এবং আপনি বিক্রি কত দিয়ে করবেন? হ্যাঁ, এখন হচ্ছে আমি আসলে কোন জায়গায় থাকি, আমি ম্যাটেরিয়ালসগুলো কোথা থেকে কিনেছি এগুলো কিন্তু ভ্যারি করে, কারণ এক এক জায়গায় কিন্তু এক এক রকম প্রাইস, এবং আমার যে যাতায়াত খরচটা আছে, আমি কোন এলাকায় আছি, আমার মার্কেটটা কোন প্লেসে আছে, এই বিষয়টা একটা আছে। এবং আমি গেলাম, আমি উপকরণগুলো কিনলাম, উপকরণের একটা দাম আছে, এবং আমি কি আসলে এগুলো কোনো বড় সুপার শপ থেকে কিনেছি নাকি আমি খুচরা বাজার বা পাইকারি বাজার থেকে কিনেছি, এই বিষয়টাও আছে। এবং বাসায় আসার পরে আমি হচ্ছে ধুয়েছি, পানির একটা খরচ আছে, ইলেকট্রিক একটা বিল আছে, গ্যাসের খরচ আছে, এবং ওভেনের যে ব্যাপার সেটাও কিন্তু আছে। এবং আমার যে সময় আমি যে এই 2 ঘন্টা ধরে এই বিষয়গুলো করলাম, তা আমার এই যে সময়ের যে একটা মূল্য সেটাও কিন্তু আছে। তো সব কিছু মিলিয়েই আমাদের আসলে প্রাইসটা ধরতে হবে এবং সেলও করতে হবে সেইভাবে, যেন আমাদের এখান থেকে কিছু হচ্ছে উপার্জনও হচ্ছে। আবার এমন না যে আমরা খুব বেশি দাম ধরে ফেলছি যে কাস্টমার অন্য পেজের খাবারগুলো অর্ডার করছে। তবে যারা হচ্ছে রিয়েল কাস্টমার, যারা বোঝে যে না খাবারের গুণগত মান ঠিক আছে, দামটা তখন আর ভ্যারি করে না। কারণ ভালো প্রোডাক্ট যদি আমি কিনি, একটু দাম দিয়েই তো কিনবো, তাহলে আমি সেল কেন কম দামে করব? অবশ্যই সেই দামটাই আমি রাখবো। তো আমরা শিক্ষার্থী, আমরা যারাই দেখছি অনুষ্ঠান, আমরা অবশ্যই চেষ্টা করব, এবং চেষ্টা কি আমরা করবই, যে প্রোডাক্টগুলো কিনবো অবশ্যই হচ্ছে মানসম্মত প্রোডাক্ট কিনবো। আমরা এমন না যে অল্প দামের আশায় ভুল প্রোডাক্ট কিনে পরে সেই কেকটা তৈরি করলাম বা যে বেকিং করলাম বা যে কুকিংটা করলাম, আমাদের কাস্টমার ওটা খেয়ে অসুস্থ হয়ে গেল, তখন কিন্তু পেজে ব্যাড রিভিউতে ভরে যাবে। এবং আমার ওই খাবারটা তো আমার সন্তানও খাবে, তাই না? যখন আমরা কোনো কাজ করি, আমরা হোমমেড খাবার তৈরি করি, সেল করি, আমরা কিন্তু সেদিন ওই খাবারটা বাসার জন্যও করি একবারে, তো আমাদের বাসার লোকও কিন্তু খাচ্ছে। সো সব দিকেই হচ্ছে অসুবিধা হতে পারে। এই জন্য আমাদের মানে হয় না, ব্যবসায় আসলে একটু মানে নিজের প্রতি সৎ থেকেই কিন্তু বিজনেসটা করতে হয়, সেক্ষেত্রে বিজনেসে অনেক ভালো একটা ফল আসে। আচ্ছা, আমাদের যে প্রথম বিষয়ে জ্যাকফ্রুট কাপকেক সেটি তৈরি হয়ে গেছে, এখন আমাদের পরবর্তী রেসিপিতে চলে যাব। হ্যাঁ, এখন পরবর্তী রেসিপি হচ্ছে আমাদের হচ্ছে খুবই মজাদার রেসিপি, সেটি হচ্ছে ম্যাঙ্গো জ্যাম কুকিজ। আচ্ছা, খুবই সহজ একটি কি রেসিপি। কি উপকরণ লাগছে? হ্যাঁ, এখানে আমি দিয়েছি, এখানে বাটার লাগছে 1/2 কাপ, এখানে হচ্ছে বেকিং সোডা 1/2 চা চামচ, এবং ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ, এবং এখানে আছে আইসিং সুগার হচ্ছে 1/2 কাপ, আর আছে ময়দা 1 কাপ, আর এখানে নিয়েছি আমি হচ্ছে আমের পিউরি, আমটাকে ব্লেন্ড করে নিয়েছি, জাস্ট র পিউরি। আচ্ছা, আর এখানে আছে জেলি, আমের জ্যাম আমি তৈরি করেছি। তো দর্শক, আমি আমের জ্যামের সংক্ষিপ্ত প্রণালীটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে আম সুন্দর করে ধুয়ে ছিলে কেটে আমি ব্লেন্ড করে নিয়েছি, এবং হচ্ছে চুলায় আমি 1 কাপ হচ্ছে সুগার দিয়েছি এবং 1/4 কাপ পানি দিয়েছি।
চিনিটা যখন গলে গিয়েছে তখন পুরা একটু ঘন হয়েছে, তখন কিন্তু আমি আমার আমের যে পিউরিটি করেছি সেটি দিয়েছি এবং সুন্দর করে নেড়ে চেড়ে সেটা একটি মানে আঠা যখন হয়ে যাবে আমরা বুঝবো, একটা পিরিচের মধ্যে দিলেই কিন্তু বোঝা যাবে যে সেটা একটু ঘন হয়ে এসেছে, তখনই আমি কিন্তু নামিয়ে ফেলেছি এবং ঠান্ডা করে আমি একটি জারে ভরে রেখেছি। আপনারা এভাবে কিন্তু বাসায় চাইলেই আমের সিজনে, যে কোনো সিজনেই জ্যাম তৈরি করে নিতে পারেন। একটু সহজ রেসিপি। জ্যামটা কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যেতে পারে? জ্যামটা আসলে আমরা যদি রেফ্রিজারেটরে রাখি তাহলে অনেক দিনই সংরক্ষণ করা যেতে পারে, তবে বাইরে রাখলে হচ্ছে 1 সপ্তাহ সুন্দর থাকবে, কোনো প্রবলেম হবে না। আর এটার মধ্যে তো আমরা অন্য কিছু মিলাইনি, মানে খুবই হেলদি একটি রেসিপি। এবং এই জ্যাম কিন্তু আমরা পাউরুটির সাথে এবং বিস্কিটের উপরে দিয়ে বা রুটির সাথেও কিন্তু আমরা সকালের নাস্তায় আমাদের বাচ্চাদের এবং পরিবারকে কিন্তু দিতে পারি। তাহলে আমি তৈরি করে ফেলি। অবশ্যই। আচ্ছা, প্রথমে আমি দিয়ে দিচ্ছি বাটার। বাটার এখানে আমি 1/2 কাপ নিয়েছি। বাটারটা প্রথমে আমি বিট করব, বিট করার পরে আমি আইসিং সুগার দিয়ে বিট করব। সো আমি বাটারটা বিট করছি, আমি ফুল স্পিডেই বিট করছি। সুগার দিয়ে আবার বিট করব। চারিদিকে ছড়িয়ে গিয়েছে, আমি স্প্যাচুলা দিয়ে সেগুলো একটু সুন্দর করে রাখছি। বেকিং এর আসলে কিছু জিনিসপত্র লাগবে, সেগুলো কিনে রাখা উচিত, যেমন স্প্যাচুলা খুব দরকারি, বিটার মেশিন, এগুলো কিন্তু আমরা চাইলে এখন অনেকগুলো শপিং মল আছে, আবার হচ্ছে অনেকগুলো স্টোর আছে, সেখানে কিন্তু পাওয়া যাবে। তাহলে আমরা জোরে ফুল স্পিডে বিট করছি। পর্যন্ত বিট করব, একটু হোয়াইট হোয়াইট ভাব চলে আসবে, তাহলে বুঝবো যে না আমাদের মানে ক্রিম একটা টেক্সচার চলে আসবে, তখন বুঝবো যে হ্যাঁ আমাদের বিট হয়ে গিয়েছে। এখন আমি বাটার বিট করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে কিনা, কারণ যখন আমরা বাটার সংরক্ষণ করি ডিপ ফ্রিজে হচ্ছে রেখে সংরক্ষণ করি, আমরা কি সাথে সাথে নামিয়েই বিট করতে পারবো নাকি কিছুক্ষণ পর করব? আসলে ডিপের থেকে যখন আমরা বের করি ওটা কিন্তু শক্ত থাকে, ওটা বিট হবে না। হ্যাঁ, যখন একটু নরমাল টেম্পারেচারে আসলে কিন্তু ওটা সফট হবে, তখন আমরা বিট করতে পারবো। তবে বাটার আসলে ডিপে বা রেফ্রিজারেটরে রাখতে হবে, না হলে যে গরম, বিশেষ করে গরমের দিনে কিন্তু গলে যায়। তখন আমরা যখন হচ্ছে ক্রিম তৈরি করব, যেটা হচ্ছে বাটার ক্রিম, সেই ক্ষেত্রে কিন্তু ঠান্ডা বাটারটা হলেই ভালো। তবে ওই যে একদম বরফ বাটার তো বিট করা যাবে না। আর এখানে কোন বাটারটা ব্যবহার করা হয়েছে? এখানে আনসল্টেড বাটার আমি ইউজ করেছি। তো অনেক সময় হয় কি আনসল্টেড বাটার আমাদের শেষ হয়ে যায়, আবার স্টোরে যেতে হবে বা অর্ডার করতে হবে, সেক্ষেত্রে টাইমের ব্যাপার থাকে। তো তখন আমরা যেটা সল্টেড বাটার পাওয়া যায় সেটাও আমরা নিতে পারি। তবে অনেক বিস্কিট বা কুকিজের ক্ষেত্রে বা অনেক বেকিং এর ক্ষেত্রে কিন্তু লবণের পরিমাণ একটা থাকে। আমরা যদি হচ্ছে সল্টেড বাটার ব্যবহার করি সেক্ষেত্রে লবণটা স্কিপ করতে হবে। আচ্ছা আচ্ছা, আমি এখানে 1/2 চা চামচ হচ্ছে এসেন্সটা দিয়ে দিচ্ছি, এটা ভ্যানিলা এসেন্স। হ্যাঁ, এবং আমি এখানে পিউরিটা দিব, আমের যে পিউরি আছে সেটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ মতো আমি আমের পিউরিটা দিচ্ছি। তারপর আবার বিট করতে হবে। হ্যাঁ, এবার বিট করতে হবে।
একটু আমি এটা মিলিয়ে নিই, এক জায়গায় করি। বাজারে কিন্তু অনেক ধরনের স্প্যাচুলাই পাওয়া যায়, অনেক হচ্ছে শেপের পাওয়া যায়, ছোট বড় সাইজের। আসলে কয়েকটা কিনে রাখলেই ভালো, ছোটগুলোও কিন্তু আমাদের লাগে। আপা আমরা আরেকটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক সময় হলো আরেকটা বিরতি নিবার, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। আমাদের আজকের বিষয় চলছে জ্যাকফ্রুট কাপকেক এবং ম্যাঙ্গো জ্যাম কুকিজ। আমরা ম্যাঙ্গো জ্যাম কুকিজ দেখছিলাম। হ্যাঁ, এখন আমি এই যে এর মধ্যে পিউরি দিয়েছি এবং ভ্যানিলা এসেন্সটা দিয়েছি, আমি একটু বিট করে নিচ্ছি। আচ্ছা, আমাদের কিন্তু বিট করা হয়ে গিয়েছে, আমি এখন ড্রাই উপকরণগুলো মিলিয়ে ফেলবো। এখানে আমি নিয়েছি 1 কাপ ময়দা এবং চেলে রাখা আছে, এবং এখানে দিব হাফ চা চামচ হচ্ছে বেকিং সোডা, এটাও কিন্তু চেলে রাখা আছে। মানে যেই মাপ থাকবে সেই মাপ অনুযায়ী কিন্তু আমাদেরকে বেকিংটা করতে হবে, 19-20 করা যাবে না। আমি অল্প অল্প ময়দা দিয়ে এটা সুন্দর করে মাখাচ্ছি। কারো যদি মেজারমেন্টের সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু মেজারমেন্ট কাপ পাওয়া যায়, সেটা নিয়ে নিতে পারে। হ্যাঁ, এই যে এখানে বাজারে কিন্তু অনেক ধরনের অনেক কালারের মেজারমেন্ট কাপ আছে, তা আমি হোয়াইটটাই নিয়েছি। এখানে এই যে 1 কাপ থেকে শুরু করে হাফ কাপ, 1/3 কাপ, 1/4 কাপ, এবং হচ্ছে 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ, 1 চায়ের চামচ, হাফ চায়ের চামচ, এমনকি 1/4 হচ্ছে টিস্পুনও আছে, যেটা হাফ চা চামচের অর্ধেক। আমি আরেকটা বিষয় শিক্ষার্থীদের একটু বলতে চাই, সেটা হচ্ছে অনেক সময় কিন্তু অনেকে যারা নিউ কামার আছেন তারা হচ্ছে অনেক সময় 1/3টা বোঝে না, আসলে 1/3 1/4 এই বিষয়গুলো। তো 1 কাপ যে মেজারমেন্ট সেটা হচ্ছে, সেটার যদি আমরা 1/4 কাপ 4 বার দিই সেক্ষেত্রে কিন্তু 1 কাপ হয়ে যায়। আচ্ছা, এবং হাফ কাপ তো আমরা জানি, হাফ কাপটাও 1/4 প্লাস করলে হাফ কাপ হয়, মানে আবার 1/4 প্লাস করলে 1 কাপ হয়। এবং 1/3 যেটা, সেটা হচ্ছে আমরা 1 কাপ হচ্ছে 1/4 কাপ নিব, আর হচ্ছে 1/4 কাপ 3 বার নিলেই কিন্তু 1/3 কাপ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন এটা করে ফেলি। এবার কিন্তু আমার হাতটা ইউজ করতে হবে। আমার দর্শক, আমার হাতটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন আছে, আমি রানিং ওয়াটারে খুব সুন্দর করে হাতটা ক্লিন করেছি। আমাদের এই হাইজিনটা মানে মেনটেন করতে হবে সব সময়। এটা কেন মেনটেন করা জরুরি? হ্যাঁ, এটা অবশ্যই মেনটেন করতে হবে, কারণ এখান থেকেই কিন্তু সমস্ত রোগের সৃষ্টি। হ্যাঁ, আমরা যদি প্রপার ওয়েতে কুকিংটা বা বেকিংটা না করি, হাইজিনটা মেনটেন করে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অনেক রোগ জীবাণু দেখা দেয়, অনেক সময় কিন্তু মানুষের প্রাণনাশেরও কারণ হতে পারে। যেমন আমরা যখন কুকিং বেকিং যেটাই করি না কেন, আমরা অবশ্যই হাতটা রানিং ওয়াটারে ক্লিন করে নিব, এবং আমাদের যে নখগুলো থাকে সেগুলো অবশ্যই কাটা থাকবে, নখে নেল পলিশ, তারপরে বিভিন্ন ধরনের মেহেন্দি যে আমরা দিতে থাকি, এগুলো নিয়ে আসলে কাজ করাটা, হ্যান্ড গ্লোভস পরে নিতে হবে, এবং আংটি এগুলো মানে পরা যাবে না, বা চুড়ি হেভি মেকআপ করা যাবে না, কারণ ঘামে কিন্তু মেকআপগুলো খাবারের মধ্যে ঘামের মাধ্যমে চলে যেতে পারে। এবং হেয়ারটা অবশ্যই আমাদের বেঁধে হেয়ার নেট পরতে হবে, সেক্ষেত্রে যদি কেউ হিজাব পরে তাহলে কোনো প্রবলেম নেই। এবং আমরা যখন রান্নাঘরে কাজ করব অবশ্যই আমাদের হচ্ছে অ্যাপ্রন পরতে হবে, এবং সুতি কাপড় পরা সবচেয়ে ভালো, কারণ জর্জেট, সিল্ক এগুলো পরলে কিন্তু অনেক সময় আগুনটা খুব সহজে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং কালার অনেক সময় হচ্ছে আমরা বিভিন্ন গাঢ় রঙের কালার পরেও কিন্তু রান্নাঘরে প্রবেশ করি, এটাও ঠিক না, আমাদের হালকা কালার পরতে হবে, হোয়াইট টাইপের, ওই যে তাপ শোষণ করে যে। এবং কালো পরলে বা গাঢ় কালার পরলে কিন্তু আমাদের গরম লাগবে, এটা আমাদের শরীরের জন্য কিন্তু ভালো হবে না। সো আমি যেটাতে রিল্যাক্স হয়ে আরাম করে আমি করতে পারবো সেটাই তো আমি করব, তাই না? তো এই বিষয়গুলো আমাদের একটু
মাথায় রাখতে হবে। শুধু রান্না করলেই হবে না, কিন্তু রান্নার আশেপাশে এবং পরে আগে পিছনে যে বিষয়গুলো থাকে, যেমন আমরা যখন প্রোডাক্টগুলো কিনতে যাই, কেনার থেকে শুরু করে বাসায় আনা পর্যন্ত এনে ক্লিন করে সেগুলো কুক বেক করার পরে টেবিলে দিয়ে এবং বা আমরা ডেলিভারি ম্যান দিয়ে সেটা পাঠিয়ে এবং যেটা মানে পরে থাকে সেটাও কিন্তু আমরা রেফ্রিজারেটর রাখবো। মানে এই বিষয়গুলো একটা অনেক বড় কাজ এবং এইগুলো কিন্তু আমাদের হাইজিন মেনটেন করে করতে হবে। যেমন বাজার থেকে জিনিসগুলো আনার পরে অবশ্যই আমরা যখন ক্যারি করব আমরা হচ্ছে র ম্যাটেরিয়াল আর হচ্ছে যেগুলো শুকনো ম্যাটেরিয়াল সেটা কিন্তু আমরা হচ্ছে ভেজা যে উপকরণ আছে তার মধ্যে কিন্তু রাখবো না। যেমন গোশ মাছের মধ্যে আমরা অবশ্যই শুকনো উপকরণ রাখবো না, আলাদা ব্যাগ ক্যারি করব। তো এই বিষয়গুলোও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং বাসায় আনার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা অবশ্যই সুন্দর করে ধুয়ে ক্লিন করে পানি ঝরিয়ে, যেটা তো রান্না করবোই, আর যেটা রেফ্রিজারেটরে রাখবো সেটার চেম্বারও কিন্তু আমাদের আলাদা করতে হবে। যেমন র ম্যাটেরিয়ালের চেম্বার আলাদা এবং যেগুলো হচ্ছে মাংসর ধরনের মানে ভেজা উপকরণ সেগুলোর কিন্তু আলাদা চেম্বার রাখতে হবে। আবার কুক খাবারগুলো আলাদা রাখতে হবে এবং আনকুকগুলো আলাদা রাখতে হবে, চেম্বার আলাদা করতে হবে। এবং রান্নার পরে যে বিষয়টা হয়, আমরা মনে করি যে শীতকাল এখন এসি চালানো, আমার এই খাবারটা আসলে ভালো থাকবে, বিষয়টা আসলে তা না। রান্না করার পরে মানে রুম টেম্পারেচারে আসলে 2 ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের ফ্রিজ আপটা করতে হবে, নাহলে কিন্তু জীবাণু গ্রো করা শুরু করবে। জীবাণু আমরা চোখে দেখি না, কিন্তু জীবাণু ঠিকই তার কাজটা করতে থাকে। এবং রেফ্রিজারেটরে যখন আমরা রাখবো, অনেকেই কিন্তু মনে করে রেফ্রিজারেটরে রাখলাম, আমার খাবারটা বুঝি ভালো হয়ে গেল। আসলে বিষয়টা তাও না। আমাদের অবশ্যই ঢেকে রাখতে হবে, সুন্দর করে এয়ারটাইট বক্সে আমাদের রাখতে হবে অথবা ঢাকনাযুক্ত কোনো কিছুতে রাখতে হবে। আপা আমরা যে শেপ দিচ্ছি এটি কতটুকু পরিমাণ নিচ্ছে এবং এর থিকনেসটা আমরা কিভাবে বুঝবো যে এটা পারফেক্ট হয়েছে? হ্যাঁ, এটার হচ্ছে আমরা যেই নিচ্ছি এটা হচ্ছে একটা বলের সাইজের নেব, ছোট বল। খুব বড় যদি আমরা করি তখন কিন্তু কুকিজটা অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, ওটা না কুকিজ আর তখন মনে হবে না, একটা কি পিঠা টাইপের মনে হবে। দেখার সৌন্দর্য কিন্তু অনেক বেশি, দেখতে সুন্দর হলে এটা কিন্তু খেতেও ভালো লাগে। সো আমরা সেভাবেই করবো। আচ্ছা, এখন আমি ডিজাইনটা কিভাবে করব একটু দেখায়। জাস্ট আমি এভাবে একটি এই যে হাত দিয়ে একটু হচ্ছে চাপ দিচ্ছে, এই যে সুন্দর একটি হচ্ছে ডেকোরেশন চলে আসছে এবং এর মাঝে কিন্তু আমি জ্যাম দিব। হ্যাঁ, যে জ্যামটা আমি তৈরি করেছিলাম সেই জ্যামটা কিন্তু আমরা দিব। এই যে আমি জ্যামটা হচ্ছে পাইপিং পলিতে বেঁধে এনেছি। এই যে এখন আমি জ্যামটা দিয়ে দিচ্ছি। খুবই ইজি রেসিপি। এবং দর্শক, এটা আমরা কি করব, এখন আমরা প্রিহিট যে ওভেন আছে আমাদের, প্রিহিটটা করব। এটা আমি যেহেতু 160 ডিগ্রিতে আমি এটা বেক করব, সো আমি প্রিহিটও কিন্তু 160 ডিগ্রিতেই করব এবং হচ্ছে এটা 25 থেকে 30 মিনিট পর্যন্ত আমি বেক করব। এবং কুকিজের আরেকটা বিষয় আমি শেয়ার করি আপা, অনেকেই কিন্তু আমার কাছে এই কমপ্লেনটা দেয়, ম্যাম আমরা আগে কুকিজ তৈরি করেছি কিন্তু কুকিজটা আসলে শক্তই হচ্ছে না, আমরা যখনই ওভেন থেকে বের করছি দেখছি নরম। আসলে কুকিজটা এমনই থাকবে। আমাদের দেখতে হবে যে এই কুকিজের চারিদিকের অংশটা একটু ক্রাঞ্চি হয়েছে কিনা, ভেতরে নরম থাক, সমস্যা নেই। যদি ক্রাঞ্চি হয়ে যায় এবং টাইমটাও যদি একদম প্রপার ওয়েতে হয়, তখন কিন্তু আমাদের এটা বের করে এটা খোলা অবস্থায় রাখতে হবে। আমরা যেমন হচ্ছে বেক করি কেক, সেগুলো আমরা যেমন ফোল্ড করে ফেলি, খোলা অবস্থায় রাখি না যে শক্ত হয়ে যাবে। এটার বিষয় কিন্তু তা না। এটার বিষয় কি করতে হবে, কুকিজ আমাদের খোলা অবস্থায় রাখতে হবে বাতাসে, এবং ওই বাতাসেই কিন্তু এটা ক্রিস্পি হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে। তো টেনশনের কিছুই নেই, আমরা ওভার বেকও করব না, কোনো কিছু ওভার কুকও করব না, তাহলে কিন্তু আমাদের পুষ্টিগুণ নষ্ট হয়। আর 160 ডিগ্রিতে 25 থেকে 30 মিনিট আমরা বেক করব এবং আমরা বেক করার পরে আমরা যে কোনো ভাবে পরিবেশন করে আমরা এটা রাখতে পারি। এবং এটার ফাইনাল লুকটা যদি আমরা দেখাই দর্শকদের কেমন হয়েছে? ফাইনাল লুক হচ্ছে এটা খুবই দারুণ হয়েছে। বেক করার পর ঠিক এই কালারটা করার পর এই কালারটা চলে আসবে। ওই যে বললাম না, আমাদের হচ্ছে টেনশনের কিছু নেই যে এটা কেন সফট আছে, এটা বাতাসেই ওকে ঠিক করে নেবে, তো টেনশনের কিছু নেই।
আর ম্যাঙ্গোটা আসলে আমাদের শরীরের জন্য খুবই ভালো। ম্যাঙ্গোতে আসলে প্রচুর পরিমাণে খনিজ আছে, ফাইবার আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। আর যেহেতু ফাইবার আছে আমাদের কিন্তু কোষ্ঠকাঠিন্যও দূর করে এবং কর্মদক্ষতাও বাড়ায় এবং স্কিনের জন্য ভালো, চোখের জন্য ভালো। মানে ম্যাঙ্গো একটা সুস্বাদু ফল। দর্শক আপনারা যেই মৌসুমে যেই ফলই আসে অবশ্যই সেটা খাওয়ার চেষ্টা করবেন এবং এভাবে ভিন্ন ভিন্ন আঙ্গিকে আপনারা অবশ্যই এই খাবারগুলো ট্রাই করবেন। দেখবেন বাচ্চারা যেমন পছন্দ করবে এবং ঘরে যে সিনিয়র সিটিজেনরা আছেন ওনারাও কিন্তু পছন্দ করবে। বাহ, খুবই চমৎকার হয়েছে আপা দুটি রেসিপি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।